খামারি হিসেবে যদি গরু মোটাতাজাকরণ একটা পেশা হিসেবে নিতে চাই, একটা ব্যবসা হিসেবে নিতে চাই, তাহলে আমাদেরকে একটা ব্যবসা পরিকল্পনা নিতে হবে, ঠিক না? প্রত্যেকটা ব্যবসা একটা পরিকল্পনা করতে হয় না? তো ব্যবসা পরিকল্পনা করতে হলে কয়েকটা জিনিস সামনে চলে আসে। এর মধ্যে একটা হচ্ছে আপনার খরচের খাত, তাই না? যেটাকে আমরা বলি বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। আর একটা চলে আসে আয়ের খাত, তাই না? ইনকাম। আর আরেকটা কি আসে? প্রফিট বা মুনাফা, ঠিক না? তাহলে আমার তিনটা মেইন বিষয় কি কি বলেন তো? একটা হচ্ছে খরচের খাত, ঠিক না? আর একটা আয়ের খাত, আর একটা লাভ অথবা লোকসান। সহজ বাংলা, কষ্ট হচ্ছে বুঝতে? তাহলে আমরা আগে আমাদের উদ্দেশ্যটা ঠিক করতে হবে। আমরা গরু মোটাতাজাকরণ কেন করব বলেন তো? আয় করার জন্য। আপনি আয় করলেন, কিন্তু আয় করার পর দেখা গেল আপনার ব্যয় আয়ের চেয়ে বেশি, তাহলে কি হবে? লাভ হবে না, লোকসান হবে। হতে পারে না? হতে পারে। তাহলে আমরা আসলে মূলত গরু মোটাতাজাকরণ করছি মূলত আমাদের একটা নতুন আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড হিসেবে, তাই না? আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড হিসেবে। তাহলে আমার টার্গেট থাকবে কি এখান থেকে আমার লাভ করতে হবে। লাভ করতে হলে আমাকে গরু মোটাতাজাকরণ করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত আমাকে গরু কেনার আগে কিছু পূর্ব প্রস্তুতি আছে, ঠিক না? গরু কেনার সময় কিছু প্রস্তুতি আছে এবং গরু কেনার পরবর্তী কিছু কার্যক্রম আছে। তাহলে গরু কেনার আগে আমার কি ধরনের কাজ করতে হবে? কি ধরনের কাজ বলেন? একটু জোরে বলি। হ্যাঁ, ফাইন। আমরা একটু হাততালি দেই। তাহলে গরু রাখার জন্য ঘর লাগবে, তাই না? গরু রাখবেন কোথায়? আমরা একটা পয়েন্ট পেলাম। আর কি করতে হবে? তো ঘরের মধ্যে চলে আসে আপনার খাবার জায়গা। আসলে মেইনলি দুইটা জিনিস। একটা হচ্ছে গরু রাখার জন্য গরুর ঘর বা গোয়াল ঘর, আর হচ্ছে তার খাবার, ঠিক না? এই দুইটা অ্যারেঞ্জ করতে না পারলে আপনার ছেলের বিয়ে দিতে পারবেন না। পারবেন? আপনার ছেলে যদি কোনো চাকরি না করে আর যদি তার থাকার ঘর না থাকে, অন্য বিয়ে এনে কোথায় রাখবেন? ঠিক না? একইভাবে আপনাকে গরু কেনার আগে আপনাকে গরুর একটা ঘর করতে হবে এবং গরুর খাবারের ব্যবস্থা করতে হবে, ঠিক না? তাহলে আমরা গরুর ঘরটা কেমন হওয়া উচিত? জোরে বলেন। ভালো রাখতে হবে। আচ্ছা, এখন মূল বিষয় যেটা আমাদের ঘর কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক না? কিন্তু মূল যে বিষয় সেইগুলো যেন ঠিক থাকে। যেমন ঘর কেন করা হয়? ঘর করা হয় আরামের জন্য, ঠিক না? ঘরটা হইতে হবে আরামদায়ক, যাতে ঘরে থেকে গরুটা খাবে, আরাম করবে, যাতে ভালোভাবে মোটা হতে পারে, তাই না? মানুষ যারা খায় আরাম করে তারা কি হয়? মোটা হয় না? তাহলে গরুর এমন জায়গায় রাখতে হবে যাতে গরু খাওয়ার পরে আরাম করতে পারে। এমন একটা ঘর করলাম যে ঘরে গরু দাঁড়াতেও আরাম হয় না, শুইলেও আরাম হয় না, ঠিক না? আবার ঘরের ভিতরে থাকাটাই যেন একটা আযাবের মতো অবস্থা। আপনারা দেখবেন অনেক খামারে আমরা যাই যে বাইরে গরম এমনি পড়ছে, ভিতরে আরো গরম, ঠিক না? তাহলে ফ্যানের বাতাস আরো গরম, ঠিক না? তাহলে আপনাকে বুঝতে হবে যে গরুর ঘর করার ক্ষেত্রে আপনাকে ঘরের যে চালটা উঁচু করতে হবে। এই ঘরটা ঠান্ডা লাগছে কেন? ঘরের চালটা উঁচু হওয়ার কারণে, তাই না? ঘরে আপনার পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। দেখা গেল যে কোনো আপনার জানালা অথবা কোনো ফাঁকা জায়গা নাই, পুরোটাই একটা গুদাম ঘরের মতো। তাহলে ঘরটা কি হতে হবে? আপনার আলো বাতাস যাতে যাইতে পারে, তাই না? এরপরে আপনার গরু তো প্রস্রাব পায়খানা করবে না, তাহলে সেই প্রস্রাব পায়খানা যাতে ঘরে না থাকে, ড্রেনের মধ্যে থাকবে, যাতে আপনার প্রস্রাব বের হয়ে যায়, ঠিক না? পায়খানা সরাই ফেলতে হবে, গোবরটা কাজে লাগাতে হবে, তাই না? ঘরের ভিতরে থাকলে কি কি সমস্যা হয় আমরা আলোচনা করবো। যে
যদি আমরা শুধুমাত্র ঠিক মতো গোবরটা ম্যানেজ করতে না পারি তাহলে কিন্তু অনেকগুলো মারাত্মক রোগ আপনার গরুর খাবারে চলে আসবে, ঠিক আছে না? তাহলে মৌলিক বিষয় হচ্ছে এইগুলা, যে আপনার ঘরটা যাতে আরামদায়ক হয়। এখন আপনাকে এরকম পাকা ঘর করা জরুরি না, ঠিক না? যদি আপনার নিরাপত্তা দরকার এবং বাইরের ঝড় বৃষ্টি বাদল বিভিন্ন ধরনের, এখন তো বৃষ্টি বাদল হচ্ছে না, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে আমার গরুটা কি হয় নিরাপদ থাকে, চোর অথবা হিংস্র প্রাণী থেকে নিরাপদ থাকে, এগুলা কিন্তু ঘর করার উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে ঘরটা যেন আরামদায়ক হয়। তাহলে ঘর যার যেটা আছে সেটা তো আরামদায়ক করতে হবে, যদি না থাকে নতুন করে করলে কম খরচের মধ্যে, কথা শুনে একটু, কম খরচের মধ্যে, হ্যাঁ কম খরচের মধ্যে কি করতে হবে, মানে কথা বলতে অসুবিধা নেই, কম খরচের মধ্যে, ঠিক আছে না? কম খরচে ঘর করতে হবে। কারণ ব্যবসা যদি বেশিরভাগ টাকা আমি এখানে বিনিয়োগ করে ফেলি তাহলে পরে আমি কি বিনিয়োগ করব? আমার গরু পালনের সবচেয়ে বড় যে বিনিয়োগটা রয়ে গেছে সেটা কিসে? খাবারে, ঠিক না? সবচেয়ে বেশি খরচ কিসে? খাবারে। তাহলে আমি প্রথমে বলেছি যে আপনার এটা হবে একটা ব্যবসা হিসেবে নিতে হবে, ব্যবসা, যেহেতু এটা একটা আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড। এই কথাই কঠিন হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না? বোঝা না গেলে আবার বলবো, বুঝতে হবে না, তাহলে আমাকে বলতে হবে, কারণ আপনার এখানে যদি ব্যবসা, তাহলে আমার কিছু খরচ হবে ঘর তৈরি করার জন্য, ঠিক না? এরপরে আমার খরচ হবে গরুর খাবারের জন্য। তাহলে আমি সাধারণত কয় ধরনের খাবার খাওয়াই বলেন তো? কয় ধরনের খাবার খাওয়াই? মোটা দাগে 2 ধরনের, মনে রাখবেন। মোটা দাগে কয় ধরনের খাবার? 2 ধরনের খাবার। কি কি? একটা হচ্ছে আঁশ জাতীয়, যেটা চাবায়ে খায়, ঠিক না? যেমন ঘাস খায়, খড় খায়, আর একটা দানাদার খাদ্য, তাই না? এই মোটা দাগে 2 ধরনের খাবার। এখন তাহলে আমাকে গরুর খাবার করতে হলে ঘাস লাগানো দরকার, ঘাসের ব্যবস্থা করতেই হবে। পাশাপাশি যেহেতু গরুকে আমরা খড় খাওয়াই, তাহলে এখন যেমন ধানের সিজন, তাহলে এখন একটু খড়টা কম দামে পাওয়া যাবে না, তাহলে আমার গরু কতটুকু খড় খাবে একটা পরিকল্পনা করে আমাকে খড়ের ব্যবস্থা আগেই করতে হবে। না হলে পরে আপনি যখন কিনবেন দিনে দিনে তখন দেখা যাবে যে অনেক বেশি দামে কিনতে হচ্ছে, খরচ বেড়ে যাবে। তাহলে খরচ কমাতে হবে আমাকে, যদি আমি লাভ করতে চাই আমাকে খরচ কমাতে হবে। খরচ কমাতে হলে আমাকে নিজে ঘাস চাষ করতে হবে, অথবা ঘাসের জমি লিজ দিতে হবে, অথবা ঘাস কিনে রাখতে হবে। তাহলে আমি সারা বছর যে গরু পালন করব তখন ওই ঘাস যদি আমি খাওয়াই তাহলে আমি এখানে খরচ বাঁচাতে পারবো। একই সাথে আমার যে পরিমাণ খড় লাগবে খড়টা আমি কিনে রাখতে পারি, এবং দানাদার খাদ্য যেটা লাগবে সেইটাও আমি সম্ভব হলে নিজে তৈরি করে খাওয়াবো, তাহলে খরচটা কমবে, ঠিক আছে না? কারণ আমি যদি খাবার যদি আমি রেডিমেড কিনি, ভালো খাবার পাওয়া যাবে কিন্তু ওখানে খরচটা একটু বাড়বে। তাহলে আমাকে প্রতিটা বিষয় আমার একটা রেজিস্টার মেইনটেইন করতে হবে, ঠিক আছে না? যে আমার এখানে খরচের খাতগুলো কি কি খরচ হচ্ছে, তাহলে কিন্তু আপনার এই মানে পরিকল্পনা বাস্তবায়ন হবে, এবং দিন শেষে যখন আপনি গরুটা বিক্রি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমি যে গরু কিনলাম, গরুকে খাওয়ালাম, গরুর কত খরচ হলো, আর আমি কত টাকা দিয়ে বিক্রি করলাম, কত টাকা লাভ হলো। তাহলে আপনি যখন এই হিসাবটা রাখবেন, যদি আপনার লাভ বেশি হয় তাহলে খুবই ভালো, তাহলে আপনার পদ্ধতি ঠিক আছে। যদি লাভ কম হয় তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন জায়গায় আসলে আমার ঘাটতি ছিল, কোথায় আমি আরেকটু ব্যবস্থা নিলে আমার খরচটা আরেকটা কমতো আর আমার হচ্ছে বাড়তো। তাহলে এখন মনে করেন আমি পুরো প্রস্তুতি মোটামুটি নিয়ে নিলাম, এখন আমি ঢুকবো খামার করার জন্য। ঘর রেডি হয়ে গেছে, খাবারও আমার মোটামুটি ঘাসের ব্যবস্থা করছি, ফলের ব্যবস্থা করছি, রান্নার ব্যবস্থাও আমার মোটামুটি একটা হয়ে গেছে। গরু আমি কিনবো, ঠিক না? এখন গরু আপনি কিনবেন, আপনি কতদিন পালন করবেন এটা আগে থেকে পরিকল্পনা করতে হবে। এখন কেউ যদি এরকম হয় যে সামনে আমাদের এখন কুরবানির ঈদ, কুরবানির ঈদ উপলক্ষে কেউ কেউ খামার করে, আর কেউ কেউ করে সারা বছর করে, ঠিক না? এখন আপনি কতদিন রাখবেন, তাহলে কতদিন রাখবেন সেটা হলো কিন্তু আপনার গরু কিনতে হবে। গরু কেনার ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে জাত নির্বাচন করবেন, কোন ধরনের গরু আপনি পালন করবেন, ঠিক না? আপনার গরু কিনতে হবে এমন গরু যে গরুটা মাংস বেশি হবে, তাই না? ক্রস সংকর জাতের গরু কিনতে হবে। গরু এমন বয়সের কিনতে হবে যাতে ওই গরুটা আমি একটু কম সময়ে লালন পালন করলেই বেশি দামে বিক্রি করতে পারবো। তাহলে আমরা যেটা বলি, যদি আপনি নিয়মিত খামারি হন অথবা অনিয়মিত, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে গরুর কমপক্ষে 2 বছর এটা গরু কেনার জন্য, মোটা তাজাকরণের জন্য। কয় বছর মিনিমাম? আমরা বলি যে 2 থেকে 4 দাঁতের গরু আপনারা কিনবেন, ঠিক আছে না? তাহলে এই গরুটা বাড়ন্ত অবস্থায় থাকে, যদি আপনি 3 মাসে লালন পালন করেন এটা প্রফিট পাবেন, কারণ ওই সময় গরুটা বাড়ে,
ঠিক আছে না? কিন্তু একেবারে যদি ছোট বাচ্চা কেনেন তাহলে কিন্তু এইটা বাড়ন্ত অবস্থায় আসতে আর 1 বছর লাগবে। এই সময়টা আপনি যে খাওয়াবেন যদি আপনি ওইটা লিখে রাখেন দেখবেন যে আপনার খুব বেশি লাভ হচ্ছে না, ঠিক আছে না? তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে জাত ঠিক করতে হবে। আমরা বললাম শঙ্কর জাতের, ঠিক আছে না? তো এড়ে গরুর ক্ষেত্রে আপনার চাহিদা বেশি থাকে শাহিওয়াল জাতের গরু, ঠিক আছে না? শাহিওয়াল জাতের গরু, লাল গরুগুলো, ঠিক না? তাহলে আমি চেষ্টা করব যে লাল জাতের গরু যদি পাই, আমি লাল শাহিওয়াল জাতের লাল যদি বাছুর পাই এবং এটার বয়স যেন কমপক্ষে 2 বছর হয়, এটা বুঝবো কি হবে, কমপক্ষে 2টা বা 4টা দাঁত, ঠিক আছে না? এই ধরনের গরু কিনতে একটু টাকা বেশি লাগবে কিন্তু আপনার টাকা ফিরে পাবেন আবার, ঠিক আছে? আপনার গরু কিনতে হবে জাত, কোন জাতের গরু কিনবেন? শাহিওয়াল। কালার আপনার চয়েস হবে লাল কালারের গরুগুলো একটু বেশি দামে বিক্রি করতে পারবেন। কোন বয়সের কিনবেন? 2 বছর বয়স হলে ভালো হয়, ঠিক না? কিভাবে বুঝবেন বয়স হয়েছে কত? দাঁত ভাঙলে বুঝবেন, কারণ 2 বছর বয়সে গরুর দাঁত ভাঙে, ঠিক আছে না? তাহলে এইগুলো আপনার একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনি একটু রোগা টাইপের গরু কিনবেন। রোগা গরু কিনতে কম দামে পাবেন না? রোগা মনে করেন যে তার বডি স্ট্রাকচার সব ভালো আছে, তার হাত পা সব লম্বা সুন্দর, হ্যাঁ, কিন্তু শরীরের ঢিলা ঢালা, কিন্তু মাংস তেমন নাই, মাংস লাগানো যাবে। এই ধরনের গরু কিনলে আপনার সুবিধাকে আপনি একটু কম দামে কিনতে পারবেন। রোগা গরুর দাম একটু কম না, তাহলে আপনি পরে লালন পালন করলে একটু মাংস যদি একটু ভালোভাবে লাগাতে পারেন তাহলে বেশি দামে বিক্রি করতে পারবেন। এগুলা কেনার আগে। কেনার সময় আমি যেটা বলতে চাই যে এখন যেহেতু আপনারা জানেন যে যদি আপনারা হাট থেকে গরু কেনেন তাহলে অনেক ধরনের রোগ আছে যেটা হাটে আপনি বুঝতে পারবেন না। যদি সম্ভব হয় তাহলে আপনার পরিচিত কোনো খামার থেকে নেওয়া ভালো বাছুর। যদি একান্তই না পাওয়া যায় সেক্ষেত্রে হাটে গেলে আপনাকে একটু সময় নিয়ে হাটে যেতে হবে। কারণ হচ্ছে যে ওখানে গিয়ে আপনাকে অনেকগুলো বিষয় লক্ষ্য করতে হবে, গরুটা সুস্থ কিনা। দেখা গেল যে আপনি গরু কিনে নিয়ে আসলেন, নাভিটা খোলা অনেক বড়, ভিতরে দেখা যাচ্ছে হার্নিয়ার সমস্যা, ঠিক আছে না? অথবা আপনার এই গরু 3 দিন ধরে পায়খানাই করেনি, আপনি দেখেনি নি একবার পায়খানা পেশাব করলো কিনা, ঠিক আছে না? অথবা অনেক বেশি অসুস্থ, 5 দিন ধরে খায় না। এই ধরনের সমস্যা কিন্তু আমরা দেখি অনেক সময়। সাধারণ মানুষ এতটা খেয়াল করে না, গরু নিয়ে আসে, পরে ওই গরু লালন পালন করতে পারে না। তাহলে আপনি কিভাবে বুঝবেন? আপনাকে সুস্থ গরু চেনার জন্য বুঝতে হবে যে দেখবেন যে সুস্থ গরু তাহলে কি করবে, জাবর কাটবে 1 নম্বর, তাই না? তাদের নাকটা একটু ঘামা থাকবে, তারপরে পেশাব পায়খানা করবে। তাহলে এইগুলো আপনাকে একটু দেখতে হবে, শরীরের বিভিন্ন অংশ আপনাকে খেয়াল করতে হবে। এরপরে আপনাকে টার্গেট নিতে হবে যে একটা গরুর দাম কেমন হতে পারে। সাপোজ আপনার টার্গেট 70,000 টাকা দিয়ে আপনি কিনবেন, কিন্তু দাম হচ্ছে 1,20,000 টাকা, তাহলে অনেক দূরে হয়ে গেল না? তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে ওই ধরনের গরু আরো মার্কেটে আছে যে গরুটা আপনি কিনতে পারবেন। যদি কোনো কারণে একটা হাটে আপনি গরু কিনতে না পারেন, যাওয়া আসা খরচা কত, 500 টাকা লস হবে। কিন্তু যদি আপনি 70,000 টাকা গরু 1 লাখ টাকা কিনে নিয়ে আসেন, তাহলে কেনার সময় কত লস হইলো? 30,000 টাকা লস হইলো, তাই না? তাহলে আপনাকে লাভ করতে হলে এই বিষয়গুলো বিবেচনা নিতে হবে। সুস্থ গরু কিনবো এবং ন্যায্য মূল্যে গরু কিনবো, যাতে আমি কেনার সময় না ঠকি, ঠিক আছে না? এখন মনে হয় গরু কিনে নিয়ে চলে আসলেন, চলে আসার পরে প্রথমে কি করতে হবে, যেহেতু গরুটা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হয়, নিয়ে আসার পরে কিন্তু আপনি ভাত, গমের চাল, এই ধরনের নানা খাদ্য বেশি পরিমাণে দিবেন না। প্রথমে তাকে আনার পরে আপনি ইয়ে করেন, যেহেতু বারবার গাড়িতে উঠছে নামছে, তার শরীরে গা ব্যথা হতে পারে এবং শরীরে অনেক পানি স্বল্পতা, এই রোদের মধ্যে থাকছে, শরীরে পানি স্বল্পতা আছে, এই জন্য আপনি পানি দিবেন, স্যালাইন পানি দিতে পারলে ভালো হয়। গ্লুকোলাইট স্যালাইন 10 টাকা মাত্র দাম। ওই গ্রুপ ইলেকট্রোবিন স্যালাইন আছে, ইলেকট্রোবিন স্যালাইন, এইটা আপনি একটা 10 টাকার স্যালাইন 20 লিটার পানি দিবেন, ও পুরো পানি খায় ফেলো। যদি খাইতে পারে তার শরীরে ডিহাইড্রেশন থাকবে না, ঠিক আছে না? এরপরে যদি তার গা ব্যথা বা এরকম জ্বর মনে হয় তাহলে তাকে শুধু প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট, ফার্স্ট এড আছে, পাইরালজিন আছে, তারপর আপনার এইচবেট আছে, এরকম বিভিন্ন ভালো ভালো কোম্পানির যে ওষুধগুলো আছে আপনারা এইগুলো একটা ট্যাবলেট 100 কেজি ওজনের জন্য এই অনুপাতে খাওয়া যায়। তারপর যদি দেখেন যে গরুর পায়খানা, জাবর কাটা সব স্বাভাবিক আছে, তাহলে আপনার প্রথম যে কাজটা হবে, গরুটা আপনি জানেন না কৃমিনাশক দেওয়া হয়েছে কিনা। আপনি যেহেতু কম সময় রাখবেন, আপনারা জানেন যে গরুর একটা নীরব ঘাতক হচ্ছে কৃমি, ঠিক আছে না? ও যা খায় এর পরজীবী বলা হয়। যে এই গরুকে আপনি যে সুন্দর সুন্দর খাবার খাওয়াচ্ছেন, ঘাস খাওয়াচ্ছেন, খড় খাওয়াচ্ছেন, দানাদার খাদ্য খাওয়াচ্ছেন, ভিটামিন মিনারেল খাওয়াচ্ছেন, এইগুলা কিন্তু তার শরীরে যে কৃমি রয়ে গেছে এইগুলা কিন্তু খেয়ে ফেলছে। তাহলে কৃমিনাশক ঔষধ আপনি প্রথম খাওয়াবেন, 1 সপ্তাহ পরেই প্রথম কাজটা হবে কি করা, কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে আপনি একটা কাজ করতে পারেন যে একটা ভালো লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াতে পারেন এবং প্রোবায়োটিক পাউডার খাওয়াতে পারেন, এর বেশি দরকার নাই।
এগুলো আপনার গরুর খাওয়ার রুচিটাও বাড়াবে, খাওয়ার হজম শক্তিও বাড়াবে এবং শরীরে কিছু ভালো পরিবর্তন নিয়ে আসবে। হ্যাঁ, এরপর আপনি যে কাজটা করবেন, যখন 15 দিন হয়ে গেল, আপনি এখন জানেন যে আমাদের বড় সমস্যা কি হচ্ছে, লাম্পি স্কিন ডিজিজ। নাম শুনেছেন? লাম্পি স্কিন, এলএসডি। এই গোল গোল চাকা চাকা হচ্ছে, সারা শরীরে গোল গোল চাকা চাকা হচ্ছে। এই রোগটা যাতে না হয় আপনার খামারে। হ্যাঁ, এটা মারাও যেতে পারে। তাহলে এতটা একটা ঝুঁকিপূর্ণ না। এটা আপনি যেটা বলি সেটা শোনেন, যে আপনার এই রোগ থেকে আপনার খামার কি করতে হবে বলেন? কি করতে হবে? রক্ষা করতে হবে খামারকে। যদি আপনার খামারে এই রোগগুলা ঢুকে যায়, তখন আপনি চিকিৎসা করবেন না গরু মোটা করবেন? চিকিৎসা করতে গেলে আপনার লাভ হবে? আর তাহলে আপনার এই যে পিঁপড়ায় খাইয়ে নেবে আপনার লাভের, তাই না? লাভের গুড় কি হবে? পিঁপড়ায় খেয়ে নেবে। তাহলে পিঁপড়া খাইয়ে দিবেন আপনি? তাহলে কি করতে হবে? আপনি নিয়ে এসে প্রথমে প্রোটেকশন দিতে হবে। কি করতে হবে? আপনার গরু কেনার পরেই প্রথম কাজ, যেহেতু আমাদের এটা সবচেয়ে বড় থ্রেট, যদি আপনার খামারে লাম্পি স্কিন ডিজিজ, এলএসডি এবং জরা, এই দুইটা রোগ যদি আপনার খামারে ঢুকে পড়ে, তাহলে আপনি কিন্তু খামার লাভ করতে পারবেন না। তাহলে আপনি প্রথম নিয়ে এসে 15 দিন যখন হয়ে গেল, তাহলে প্রথম কি করবেন বলুন তো? লাম্পি স্কিন ডিজিজ রোগের টিকা দিবেন, এলএসডি। এইটা আমাদের এখনো সরকারিভাবে আমাদের অফিসে এখনো আসে নাই। বেসরকারিভাবে কয়েকটা কোম্পানি এইটা নিয়ে আসছে এবং আমরা বিভিন্ন খাবারে দিচ্ছি। এটা ফলাফল খুবই ভালো। বছরে একবার দিলে হয়। কয়বার দিতে হয়? বছরে একবার। কিন্তু দামটা একটু বেশি। এই কথাই দিকে কথা শুনেন, এজন্য সময় কম, ঠিক আছে না? তাহলে আপনার বছরে কয়বার দিতে হবে? একটা। দামটা একটু বেশি, কিন্তু আপনার গরুর থেকে দাম বেশি না। তাহলে আপনার যেটা করতে হবে, যে আপনারা কয়েকজন মিলে একটা আলাদা গরুর জন্য কিনতে পাওয়া যায় না। একটা ভ্যাকসিন 10টা গরুর জন্য। কয়টা গরুর জন্য? 10টা গরুর জন্য। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা 10টা গরু আপনারা নিজেরা মিলে আলোচনা করে 10টা গরু হয়ে গেলে একটা ভ্যাকসিন কিনে এনে করে দেবেন। এর দাম হচ্ছে 2200 থেকে 2500 টাকার মধ্যে। আমি ধরে নিলাম 2500 টাকা দাম, ঠিক আছে? তাহলে একটা গরুর জন্য কত ভাগে পড়ে? 250 টাকা। তাহলে একটা গরু 250 টাকা। যদি একজনকে বলেন যে এটা করে দাও, 50 টাকা দেবনি, তাহলে 10টা গরুকে ভ্যাকসিন দিতে 10 মিনিট লাগবে, 12 ঘন্টা লাগবে। যে দিবে সে 10টা গরুকে 50 টাকা, 500 টাকা, সেও খুশি। আবার আপনার 300 টাকার মধ্যে এক বছরের ঝামেলা কেটে গেল, ঠিক আছে না? তাহলে এটা আমরা করবো কি করবো না? হ্যাঁ, সবাই হাত তোলেন, করবেন? তাহলে সবাই আমরা এটা করব, ঠিক আছে? 2 নম্বর যেটা, যে আমি এই ভ্যাকসিন দেওয়ার ঠিক 15 দিন পর আরেকটা ভ্যাকসিন দেব, টিকা দেব, ঠিক আছে না? সেটা কোন রোগের? জরা রোগের টিকা দেব। কি রোগ? জরা। এটা এমনি মুখে পায়ে ঘা হয়, তাই না? এই রোগটাও মারাত্মক। এই রোগ হইলেও আপনার গরু খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। এই রোগ হইলে আপনার গরু আপনার দুর্বল হয়ে পড়বে এবং চিকিৎসা করতে গেলে আপনার অনেকটা খরচ হবে। তাহলে আমরা রোগ বালায় আমার খাবারে ঢুকতে দেবো না, ঠিক আছে না? সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা একইভাবে এই পুরো রোগের টিকা আমাদের সরকারিভাবে আছে, কিন্তু যে পরিমাণ গরু সেই পরিমাণ নাই। আমাদের এই পাবনা জেলায় আমরা এর আগে সবগুলা গরুকে, এই পাবনা জেলার সমস্ত গরুকে ফ্রি ভ্যাকসিন দিয়েছি 4 বার, কিন্তু সেইটা প্রায় 1 বছর যাবত আবার দিতে পারছি না। আবারও আশা করছি আসবে, কিন্তু সরকার যদি ভ্যাকসিন দিতে কোনো কারণে দেরি হয় আসতে, তাহলে আমার গরু অসুস্থ হলে আমার কি দেখবে কেউ? তাহলে আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে, ঠিক আছে না? যখন আমাদের আসবে আমরা দেব, কিন্তু এই জন্য অপেক্ষা করা যাবে না। আপনি গরু কিনে ফেলেছেন, অনেক টাকা বিনিয়োগ করে ফেলেছেন, গরুর ঘর করেছেন, গরুর খাবার কিনেছেন, লাখ লাখ টাকা বিনিয়োগ হয়ে গেছে। এখন আপনি কারো অপেক্ষায় বসে থাকার সুযোগ আছে? না। তাহলে আমি কি করবো? আমি জরা রোগের ভ্যাকসিনটা দিয়ে দেবো। ওইটাও একই রকম, একটু কম দাম হবে, হয়তো 2000 বা 1800 টাকার মধ্যে কিনতে পারবো, হয়তো বা 200 টাকা সর্বোচ্চ একটা গরুর জন্য খরচ হবে যদি বিদেশিটা কিনি। আর সরকারিটা যদি আমাদেরটা যদি আপনি পান, আমাদেরটার দাম মাত্র 400 টাকা। এটা 15টা থেকে 16টা গরুকে দেওয়া যাবে। তাহলে একটা গরুর জন্য 25 টাকা। আর যদি যে ভ্যাকসিন করে দেবে সে যদি আরো 25 টাকা নেয়, তাহলে 50 টাকায় হয়ে গেল। বছরে 2 বার দিতে হয়। কিন্তু আপনি তো গরু কিনছেন, গরু মোটা করে বিক্রি করে দিবেন, হয়তো 6 মাসের মধ্যে বিক্রি করে দিবেন, তাহলে একবার দিলে আপনার হচ্ছে। তাহলে আমি গরু কেনার পরে আমার প্রথম কাজ কি করলাম? কৃমি মুক্ত করলাম। 2 নম্বর যে কাজটা করলাম সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এবং জরা, এই দুটো রোগের টিকা দিলাম। তাহলে আমার খামার মোটামুটি বড় ধরনের ঝুঁকি থেকে মুক্ত হলো।
এখন কি হবে, এখন আমি গরুটাকে ঠিক মতো খাওয়াবো। খাওয়ানোর ক্ষেত্রে আমি বলছি যে আপনি যে গরু কিনলেন সেই গরুর ওজন 100 কেজির মতো হবে গড়ে, যেটা আপনি কিনলেন। তাহলে এই গরুটাকে আপনার প্রতিদিন কমপক্ষে 10 কেজি কাঁচা ঘাস দেওয়া দরকার, ঠিক আছে না? যদি আপনি নিজে তৈরি করতে পারেন, যদি একটু জায়গা থাকে, ঘাসের কাটিং আমার অফিস থেকে আমরা বিনামূল্যে দেই, ঠিক আছে? অথবা আমাদের খামারিরা আছে যে কাউকে বলে দিতে পারবো। আর এটা এমন একটা ঘাস, মানে মোমবাতি যেমন আলো, আপনার কাছে একটা আলো আছে, আপনার কাছ থেকে আরেকজন নিল, ওর কাছ থেকে আরো 5 জন নিল, আপনার আলো কমবে না। এইভাবে ঘাসটাও তাই, একটা ঘাস ধরেন অনেক বড় হয়, 7-8 হাত, মানে 10 ফিটের মতো হয়। এটা আপনি কেটে 10টা আপনি কাটিং বানালেন, ওখানে আবার আপনি লাগালেন, ওখান থেকে আবার হলো, এবং একবার লাগাবেন, প্রথমবার 1.5 মাস পরে প্রতি মাসেই কেটে কেটে খাওয়াবেন। যতবার কাটবেন ততবার ফলন বেশি হবে। তাহলে একটু যদি জায়গা থাকে, আমার 10 শতক বা 5 শতক বা একটু বেশি জায়গা থাকে, যে একবার ঘাস লাগাতে পারি, তাহলে আমার 10 কেজি ঘাস আমার লাগাতে খরচ হবে 1 টাকা, আমার 1 কেজির জন্য। তাহলে আমার 10 টাকা কিন্তু আমার খরচটা হয়ে গেল। আর যদি আমার এরকম জায়গা না থাকে, আমি জমি লিজ নেবো, যেহেতু আমি গরু করতেছি, জমি লিজ নিয়ে করলে আমার খরচ কম হবে। কারণ আপনার একটা জমি হলো 10,000 বা 20,000 টাকা আপনি পাবেন, 10 কাঠা বা 1 বিঘা জমি। একবার ঘাস লাগাবেন, দেখবেন যে অনেক কম খরচে আপনি ঘাসটা করতে পারছেন। ঘাস যদি করতে পারেন তাহলে আপনার খামার লাভজনক হবে। পাশাপাশি আমি বললাম, আপনার যদি নিজের ধানের জমি থাকে তাহলে খড়টা আপনি রেখে দিলেন, আর যদি না থাকে এখনই আপনি কতটুকু খাওয়াবেন, হয়তো আপনি সারাদিনে 4 আটি খাওয়াবেন, তাহলে আমার 1 মাসে কত লাগছে, 1 মাসে আমার লাগছে 120 আটি। তাহলে আমি 6 মাস যদি রাখি, তাহলে আমার 6 × 72, তাই না, 7,000 আটির মতো আমার লাগে, 720 আটির মতো লাগে। তাহলে আমি এই পরিমাণ আমি একবারে কিনে রাখি, তাহলে আমার খরচের হিসাবটা করতে কি হবে, সুবিধা হবে। এরপরে দানাদার খাদ্যের ব্যাপার। দানাদার খাদ্য আমরা বলছি যে আপনারা গমের চাল, তারপরে খেসারির ডাল, তারপরে আপনারা চালের খুদ ভাঙা, তারপরে আপনার ভুট্টা ভাঙা, তারপরে আপনার হচ্ছে এই খোল ভাঙা, এই ধরনের অনেকগুলো আপনার আইটেম আপনারা যদি একটু ম্যাশ করে নিয়ে আসেন এবং পরিমাণ যেটা আমরা বলে দেবো সেটা যদি আপনারা করতে পারেন, তাহলে খরচটা কম হবে। এইটা 100 কেজির জন্য 1 কেজি দিলে না, 1 কেজি দিলে না। আপনি বেশি দিতে চাইলে কোনোভাবে 2 কেজি বেশি দিবেন না, তাহলে আপনার খরচ বাড়বে, লাভ কম হবে, ঠিক আছে না? তাহলে এইভাবে যদি আমরা ঠিকমতো তাকে পর্যাপ্ত খাবার দিতে পারি আর আরাম দিতে পারি, দেখবেন যে আপনি যে গরুটা কিনছেন 1 লক্ষ টাকায়, আপনি দেখবেন যে 4 মাস পরে দাম 2 লক্ষ টাকা, ঠিক না? তাহলে আপনার খরচের হিসাবটা করলেই আমার হিসাব চলে আসবে যে আমার কি পরিমাণ। আমি এখন যদি একটা ধারণা করলাম, আমি গরুটা কিনলাম 70,000 টাকায় বা 80,000 টাকায়, আমি প্রতিদিন গড়ে 200 টাকা খরচ করলাম, তো 200 টাকা খরচ করলে আমার মাসে 6,000 টাকা খরচ হয়। আমি যদি 6 মাসে 36,000 টাকা খরচ করি, তাহলে 80,000 আর 36,000 কত হলো, 1,16,000। যদি 2 লক্ষ টাকা বিক্রি করতে পারি আমি, ঠিক আছে না, তাহলে আমার কত হলো, তাহলে আমার মোটামুটি 84,000 টাকা লাভ হলো। তাহলে আপনি যে নিজেই পরিশ্রম করলেন, আপনার লেবার কস্টটা আপনি পাইলেন, 6 মাসে 10,000 টাকা করে যদি লেবার কস্ট ধরেন, 10,000 টাকা আপনি পেয়ে গেলেন। তাহলে যদি আমার 2টা গরু হয়, তাহলে 20,000 টাকা পাচ্ছি। একজন মানুষের পক্ষে 2টা গরু পালন করা কঠিন কিছু না, কিন্তু যদি 2টা গরু থেকে প্রতি মাসে ঘরে 20,000 টাকা আসে, আপনি দেখেন অনেকেই চাকরি করে বিভিন্ন জায়গায়, 20,000 টাকা বেতন পায় না, বেতন পাইলেও তার একটা অংশ খরচ হয়ে যায় ওই চাকরি পারপাজে। কিন্তু বাড়িতেই যদি আমি এইটা করতে পারি, তাহলে এইটা আমি বাড়িতে বসেই আমি এটা চালু রাখতে পারছি, পাশাপাশি আমার কর্মসংস্থানটা হচ্ছে, যেটা প্রথমে আমরা বলেছি যে বাড়িতে আয় করব। তাহলে দিন শেষে যদি আমি সমস্ত হিসাব নিকাশ আমি রাখতে পারি, যে আমার গরু আমার গরুর কিনতে কত টাকা লাগলো, গরু খাওয়াতে কত টাকা লাগলো, ওষুধ কত টাকা লাগলো, আমার ভ্যাকসিন কত টাকা লাগলো, সব হিসাব করার পরে আমি যখন বিক্রি করলাম, দিন শেষে যদি আমি হিসাব করি, তখন আমি পেয়ে যাবো যে আমার মোট কত টাকা লাভ হলো। যদি সত্যিকার অর্থে আমার লাভ হয়, তাহলে বুঝতে হবে যে আমার উদ্দেশ্য সফল হয়েছে, ঠিক না? তখন আমি আমার ব্যবসাটা বাড়াতে পারবো। তো আমার মনে হয় যে সময়ও শেষ হয়ে আসছে, আজানও দিয়ে দিচ্ছে, আমরা আজকে আর কথা বাড়াবো না। যে আমরা যে মূল বিষয়, যে আমরা যদি এটা করতে চাই, আমরা আগে পরিকল্পনাটা করে নেব, তারপরে কাজ শুরু করব। যদি পরিকল্পনা ভালো না হয়, তাহলে কিন্তু মাঝপথে গিয়ে আমাদের কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হবে। আগে থেকে পরিকল্পনা করে নিতে পারলে দেখবেন যে আমাদের এই ব্যবসাটা লাভজনক হচ্ছে এবং এটা চালু থাকছে। এটা সবচেয়ে বড় যে ভূমিকা রাখবে, আমাদের দেখেন যে সামনে কুরবানির ঈদ, এই কুরবানির ঈদের উপলক্ষে আমাদের কিন্তু প্রায় সবাই ধনী গরিব প্রায় সবাই গরু অথবা ছাগল কুরবানি দেয় আমরা, কারণ এটা আমাদের আনন্দ, ঠিক না, আমাদের ধর্মীয় উৎসব। এই উৎসব কিন্তু কঠিন হয়ে যাবে যদি আমাদের খামারিরা
গরু এবং ছাগল যদি এই উদ্দেশ্যে পালন না করে, ঠিক না? আর আমরা যারা পালন করি তারা আমরা এখান থেকে লাভ করব। তা আমি মনে হয় যে আর আজকে কথা বলাতে যাচ্ছি না। আমি আশা করব যে আজকে আমরা যে আলোচনাটা করলাম এখান থেকে আপনারা যে আলোচনা থেকে আমরা যে আমাদের যে তথ্যগুলো বের হয়ে আসলো সেটার আলোকে আপনারা পরিকল্পনা করে কাজ শুরু করবেন। যে কোনো ধরনের সমস্যায় পড়লে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল আটঘরিয়া পাবনা আপনাদেরকে সার্বিক পরামর্শ দেওয়ার জন্য আমাদের দরজা খোলা, ঠিক আছে? সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা আমরা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের সেশন এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।